হাই, দিস ইজ এমএম হিয়ার অ্যান্ড ইউ আর লার্নিং ইংলিশ উইথ এমএম। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি সিনোনিমস অ্যান্ড দেয়ার মিনিংস আমাদের এই অথেন্টিক ভোকাবুলারি সিরিজের থার্ড ভিডিও নিয়ে। ও দাদা, দাদা, ও দাদা। ও প্রেসি, না একদম চিন্তা নেই, প্রেসির নেক্সট ভিডিও আমি আগামীকালই আপলোড করব। ও দাদা, দাদা, দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকেই আমি প্রেসি ভিডিও আপলোড করব। এই কাট হবে, ভিডিও টপিক চেঞ্জ হয়ে গেছে, রিটেক হবে। হ্যাঁ, রিটেক। হাই, দিস ইজ এমএম হিয়ার অ্যান্ড ইউ আর লার্নিং ইংলিশ উইথ এমএম। আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের প্রেসি রাইটিং ভিডিও সিরিজের চতুর্থ ভিডিও বা ফোর্থ ভিডিও নিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেসি রাইটিং এর পার্ট 2 এর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে একটা মেন প্যাসেজ থেকে মেন বা কি পয়েন্টসগুলো কিভাবে আমরা বাছাই করে নেব এবং অ্যাডিশনাল পয়েন্টসগুলোকে কিভাবে এবং কতদূর পর্যন্ত আমরা স্যাক্রিফাইস করে বাদ দিতে পারবো। সেই ভিডিওটা শেষে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম এবং তোমাদেরকে ডিক্লেয়ার করেছিলাম যে সেই হোমওয়ার্কের আনসার নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে আলোচনা করব। সুতরাং আজকে সেই ব্যাপারটাই আমরা করতে চলেছি, তাই আর বেশি দেরি না করে লেটস ইংলিশ। প্রেসি রাইটিং এর পার্ট 2 যেটার হোমওয়ার্ক নিয়ে আজকে আমরা ডিসকাস করব, আমি বলেছিলাম সেই হোমওয়ার্কের আনসারগুলো করে তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং তোমরা অনেকেই রিপ্লাই করেছিলে। তোমাদের মধ্যে তোমাদের নামগুলো আমি বলছি: সূর্যকান্ত লোহা, পারমিতা ঘোষ, অবকাশ দাশগুপ্ত, ক্রেজি লাইফ, দিব্যেন্দু ঘোষ, অনিক রয়, অভিনন্দন ভট্টাচার্য। তোমরা সকলে আনসারটা দিয়েছিলে এবং আমি বলেছিলাম যে এই ভিডিওতে তোমাদের ইন্ডিভিজুয়াল আনসারের উপর বেস করে আমি তোমাদের ইভ্যালুয়েট করব, কত নাম্বার পাও সেটা আমি তোমাদের জানাবো। কিন্তু এই ভিডিও ফুটেজটা আমি সব শেষে রেকর্ড করছি, ভিডিওটা তাই অনেক বড় হয়ে গেছে আমি জানি, সেই জন্য আমি এই ভিডিওর মধ্যে তোমাদের ইভ্যালুয়েশন করলাম না। তবে একদম চিন্তা নেই, একেবারে ডিসহার্টেন্ড হয়েও না। আগামীকাল তোমাদের আর 24টা ঘন্টা ওয়েট করতে হবে, আগামীকাল রাত্রি 10টায় ভিডিও আসবে এবং সেই ভিডিওতে প্রেসি রাইটিং এর পার্ট 5 ভিডিও এবং সেই ভিডিওতে তোমাদের আনসারগুলো দেখে আমি ডিটেলে ডিসকাস করে দেবো যে তোমরা কত নাম্বার এরকম আনসারের বেসিসে পেতে পারো, কতটা কাকে কোন জায়গাতে তোমাদের ইমপ্রুভ করতে হবে। সুতরাং কালকের ভিডিওর জন্য একটু ওয়েট করো। ফার্স্ট স্টেপে আমাদের তাহলে প্যাসেজটা পড়ে একটু বোঝবার চেষ্টা করতে হবে যে বেসিক আইডিয়াটা কি আছে প্যাসেজের। তাহলে পড়ে নেওয়া যাক, কারণ প্যাসেজটা খুব ইজি আছে, খুব একটা সময় লাগবে না বা খুব একটা কষ্ট হবে না আমাদের এর মানেটা বোঝবার জন্য। বলছে এভরি ম্যান অ্যান্ড ওয়ামেন শুড ডু আ জব হুইচ ইজ আ হেল্প টু দ্য নেশন। প্রত্যেকটা মানুষেরই এমন কিছু কাজ করা উচিত যেটা তার দেশকে সাহায্য করে। If he does not, he is consuming good food and doing nothing for it. যদি সে সেটা না করে তাহলে he is consuming good food, সে ভালো খাবারই শুধু খাচ্ছে, and doing nothing for it, এবং তার জন্য তার বদলে সে কিছু করছে না। The nation would be better without him. সেই দেশটা তাকে ছাড়াই বরঞ্চ ভালো থাকবে। He has no real place in life. জীবনেও তার কোনো প্রপার প্লেস বা বাস্তবিকভাবে দেখতে গেলে তার কোনো জায়গা নেই। Therefore, every man and woman should learn to think about national affairs. সেই কারণের জন্য প্রত্যেকটা মানুষকেই শিখতে হবে বা শেখা উচিত ন্যাশনাল অ্যাফেয়ারের ব্যাপারে বা দেশের ব্যাপারে চিন্তা করা। Now that airplanes can fly at 300 or 400 miles an hour, এখন যখন এয়ারপ্লেন বা প্লেনরা হচ্ছে প্রায় 300 মাইল পার আওয়ার 400 মাইল পার আওয়ারে যেতে পারে, এভরি কান্ট্রি ইজ আওয়ার নেইবার। প্রত্যেকটা দেশই এখন আমাদের প্রতিবেশী হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি করে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া যাচ্ছে বলে। অ্যান্ড নো কান্ট্রি ক্যান বি ইগনোরড, এবং এই কারণের জন্য কোনো কান্ট্রিকে ইগনোর করা যাবে না। দ্য পিপল হু গভর্ন আওয়ার কান্ট্রি আর অ্যাপয়েন্টেড বাই আস। যেসব লোক আমাদের কান্ট্রিকে নিয়ন্ত্রণ করে, গভর্ন করে, তারা আমাদের দ্বারাই অ্যাপয়েন্টেড। সো ইফ নেশন ইজ নট রান অ্যাজ ওয়েল অ্যাজ ইট মাইট বি মানে অ্যাজ ইট শুড বি, যেরকম এটা হওয়া উচিত ছিল সেইভাবে যদি একটা দেশ রান না করে, রান মানে তো এখানে দৌড়ানো না, রান মানে চলা, একটা দেশ যদি সেরকমভাবে না চলে যেরকমভাবে তার চলা উচিত ছিল, দ্য ফল্ট ইজ লার্জলি আওয়ার ওন।
এর যে দোষটা হবে তার বেশিরভাগ দোষই আমাদের। তাহলে এই সহজ প্যাসেজটা পড়ে আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে রেসপন্সিবল কান্ট্রিম্যান হওয়ার কথা বলেছে এবং দেশের সম্বন্ধে সচেতন হতে বলেছে। এছাড়া আরও দু একটা অ্যাডিশনাল এক্সট্রা পয়েন্ট বলেছে, সেটা আমরা এরপরে আস্তে আস্তে আসবো। এরপরে আমরা সেকেন্ড স্টেপ করব, যেখানে গোটা প্যাসেজটাকে আরেকবার পড়ব, পড়ে এটার মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে এটা অন্য কোথাও নোট ডাউন করব। কেন অন্য কোথাও নোট ডাউন করব, কেন আন্ডারলাইন করব না, সেটা নিয়ে গোটা ভিডিও করে আমি একটা বিরাট বড় ভিডিও করেছি, 40 মিনিটের ভিডিও, সেটা অলরেডি আছে ইউটিউবে আমার চ্যানেলে, দেখবে রেসি রাইটিংয়ের পার্ট 2। যদি সেই ভিডিওটা এখনও না দেখো প্লিজ গিয়ে একবার দেখে নাও, তাহলে লিঙ্ক করতে পারবে গোটা জিনিসটার সাথে, তারপর ব্যাক করে এসে আবার এই ভিডিওটা দেখো। আমরা প্রথম সেন্টেন্সটা যদি দেখি, ওই এভরি ম্যান অ্যান্ড ওয়ামেন শুড ডু আ জব হুইচ ইজ আ হেল্প টু দ্য নেশন, এখানে বেসিক্যালি কোনো কান্ট্রির প্রতি কন্ট্রিবিউট করবার কথা বলা হয়েছে। এবার এভরি ম্যান অ্যান্ড ওয়াম্যানের বদলে আমরা সহজেই এভরি ওয়ান ইউজ করতে পারি। সুতরাং আমাদের প্রথম পয়েন্টটা এই রকম হতে পারে, এবার যদি আমরা ইফ হি ডাজ নট থেকে ফোর্থ লাইন পর্যন্ত, ফোর্থ লাইনের হাফ পর্যন্ত, মানে হি হ্যাজ নো রিয়েল প্লেস ইন লাইফ ফুল স্টপ, এই পর্যন্ত দেখি, তাহলে আমরা দুটো জিনিস খেয়াল করব। প্রথম কথা বলেছে কেউ একজন ভালো ভালো খাবার খাচ্ছে, সব সুযোগ সুবিধা নিচ্ছে, এদিকে তার বদলে কোনো কাজ করছে না। তার মানে আমরা একাধারে সেই লোকটাকে আনগ্রেটফুল এবং ক্যালাস অর গুড ফর নাথিং বলতে পারি, অর ওয়ার্থলেস বলতে পারি। অন্যদিকে বলা হচ্ছে যে তারা লিটারালি ইনভ্যালিড দুটো জিনিসের কাছে, একটা হচ্ছে লাইফ, ওই জন্য বলা হয়েছে হি হ্যাজ নো রিয়েল প্লেস ইন লাইফ, এবং নেশনের কাছেও। সুতরাং এই পয়েন্টটাকে আমরা এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারি যে একজন আনগ্রেটফুল এবং ক্যালাস লোক নেশন এবং লাইফ দুটো জিনিসের কাছেই, দুটোর কাছেই ইনভ্যালিড বা আনওয়ান্টেড। নোট ডাউন করা যাক। এর পরের যে লাইন রয়েছে, সেন্টেন্স রয়েছে, দেয়ারফর এভরি ম্যান অ্যান্ড ওম্যান শুড লার্ন টু থিঙ্ক অ্যাবাউট ন্যাশনাল অ্যাফেয়ার্স। তার মানে এখানে হচ্ছে ন্যাশনাল অ্যাফেয়ার্সটা হচ্ছে কি ফ্রেজ, এটাকে আমাদের ইউজ করতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। তো আমরা খুব সিম্পলি লিখতে পারি যে এভরি ওয়ান, আবার এভরি ম্যান আর ওয়েমেনের জায়গায় এভরি ওয়ান করতে পারি, এভরি ওয়ান শুড থিঙ্ক অ্যাবাউট ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমরা এটাকে নোট ডাউন করি, পরে আমরা এটার সাথে অন্য পয়েন্টের অ্যাসোসিয়েটও করতে পারি। আপাতত এটাকে লিখে নিই। এর পরের যে সেন্টেন্স রয়েছে, যেখানে এয়ারপ্লেনের কথা বলা হয়েছে, ওই সেন্টেন্সটা খুব ভালো করে বোঝো, খুব মাইনিউটলি অবজার্ভ করো, এই জায়গাটাতে মিস করো না কোনোভাবে, কনসেন্ট্রেশন লুজ করো না। দেখো এয়ারপ্লেনের যে এক্সাম্পলটা, এটা একটা এক্সাম্পল ফার্স্ট অফ অল, এটা অলরেডি বলেই দিলাম, কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং জায়গা এটা, বিকজ এক্সাম্পল হলেও এটাকে বাদ দেওয়া যাবে না। কারণ এক্সাম্পল হলেও এটা একটা ইম্পর্ট্যান্ট নতুন আইডিয়া অ্যাড করছে ফাস্টার কমিউনিকেশনের জন্য। কি হয়েছে সেই ইম্পর্ট্যান্ট আইডিয়াটা অ্যাড করছে, সুতরাং এটাকে যদি আমরা বাদ দিই তাহলে প্রেসির পক্ষে খুব একটা ভালো হবে না। তাহলে এই যে এক্সাম্পলটা রয়েছে, এটা যে আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে সেটা আমাদের মেনশন করতে হবে। তো এয়ারপ্লেন ফাস্ট মুভ করছে মানে কি, ফাস্টার কমিউনিকেশন হয়ে গেছে, কমিউনিকেশনটা ফাস্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে ফাস্ট কমিউনিকেশন, এই দুটো ওয়ার্ড আমরা বের করলাম। এরপরে কি হয় আছে দেখছি, এভরি কান্ট্রি ইজ আওয়ার নেবার অ্যান্ড নো কান্ট্রি ক্যান বি ইগনোরড। এই দুটোই ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দুটোকে আমরা আপাতত প্যারাফ্রেজ করে বা নিজের ভাষায় কি হবে সেটা নিয়ে মাথা ঘামাবো না, সিম্পলি আমরা এই গোটা জিনিসটা ধরে, ওই এভরি কান্ট্রি ইজ আওয়ার নেবার অ্যান্ড নো কান্ট্রি ক্যান বি ইগনোরড গোটা জিনিসটাকে ধরে আমরা নোট ডাউন করবো আগে, এবং তার আগে অ্যাড করে দেব ফাস্ট কমিউনিকেশন। তার মানে ফাস্ট কমিউনিকেশন ড্যাশ এভরি কান্ট্রি থেকে শুরু করে ক্যান বি ইগনোরড পর্যন্ত পুরোটা লিখবো, লিখে নিই আগে। লাস্ট কনক্লুডিং সেন্টেন্সে যেটা রয়েছে সেটার মানেটা হচ্ছে যে
দেশের এলিজেবল গভর্নমেন্ট চুজ করবার জন্য দেশবাসীরই সম্পূর্ণ হাত আছে, তাই ভুলভাল কিছু হয়ে গেলে দেশবাসীরই দোষ। এবার এটা আইডিয়ালি শুনতে ভালো লাগে, বাট অ্যাকচুয়ালি তো আমাদের দেশে অন্তত সেরকম হয় না। ফার্স্ট অফ অল আমাদের কাছে প্রপার অল্টারনেটিভ কী রয়েছে, আর সেকেন্ড ব্যাপার হচ্ছে অল্টারনেটিভসগুলো সবকটাই বাজে অপশন বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তার উপরে ভোটই তো বেশিরভাগ লোক আমরা দিতে পারি না, আইদার রিগিং হচ্ছে, বম্বিং হচ্ছে, ইচ্ছা করে ঝামেলা করা হচ্ছে যাতে ভোট না দিতে যাই, যাতে কোনোভাবে ওইরকম কারচুপি করে জিতে যেতে পারে, এই রকমই তো চলছে। যাই হোক, লেটস গেট ব্যাক টু আওয়ার সেন্টেন্স হিয়ার। তো এখানে বলতে চাইছে যে গভর্নমেন্টকে চুজ করবার জন্য আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। এবার গভর্নমেন্ট কথাটা কেমন একটু উইয়ার্ড লাগতে পারে, গভর্নমেন্ট চুজ করাটা কেমন একটা লাগছে, তার জায়গায় আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রেজটা ইউজ করতে পারি। পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানে সেই নেতা মন্ত্রী, তার মানে সেই গভর্নমেন্টের কথাই বলা হচ্ছে। আর এখানে যদি ঠিকঠাক মতো রান না করে গভর্নমেন্ট, দেশ যদি রান না করে, তাহলে আমাদের দোষ। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে সঠিক পাবলিক রিপ্রেজেন্টেটিভ চুজ করবার জন্য। সুতরাং আমাদের পয়েন্টটা এরকম হতে পারে যে এভরি ওয়ান, এখানে তো আমরা উই দিতে পারবো না, অনেক বেশি ডাইরেক্ট হয়ে যাবে, ইনডাইরেক্টলি লিখতে হবে। তো এভরি ওয়ান ইজ রেসপন্সিবল ফর চুজিং অর অ্যাপয়েন্টিং প্রপার অর এলিজেবল পাবলিক রিপ্রেজেন্টেটিভস। চলো লিখে নেওয়া যাক। এখানে যতগুলো পয়েন্ট আমরা নোট ডাউন করেছি সবকটা পয়েন্ট রয়েছে, এবং খুব সহজেই বুঝতে পারছি 1 আর 3 নাম্বার পয়েন্টের মধ্যে আমরা অ্যাসোসিয়েট করতে পারি। কারণ 1 নাম্বার পয়েন্টে বলেছে প্রত্যেকেরই উচিত কান্ট্রির প্রতি কন্ট্রিবিউট করা, এবং 3 নাম্বার পয়েন্টে বলেছে প্রত্যেকেরই উচিত ন্যাশনাল অ্যাফেয়ার সম্বন্ধে চিন্তাভাবনা করা। এই দুটোকে আমরা মেশাতে পারবো অবভিয়াসলি। এবার কেউ যদি চাও তাহলে 5 নম্বরের যে পয়েন্টটা রয়েছে এভরি ওয়ান ইজ রেসপন্সিবল ফর চুজিং এলিজেবল পাবলিক রিপ্রেজেন্টেটিভস, মানে নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এইটাকে 1 আর 3-এর কম্বাইন্ড পয়েন্টের পরে বা সেন্টেন্সের পরে এটা দিয়ে দিতে পারি, তাদের সুন্দর করে অর্গানাইজড হবে। এবার অনেকে এটা প্রেফার করে না, অনেকে প্রেফার করে পয়েন্টগুলোকে যেরকম আছে পরপর সেরকমভাবেই রাখতে। সেক্ষেত্রে তোমরা 5 নাম্বার পয়েন্টকে আগে ওঠাতে পারো অথবা লাস্টেই রাখতে পারো। তাহলে আমরা ক্রম খুব বেশি চেঞ্জ করব না, এখানে এই এক্সাম্পলে ক্রম চেঞ্জ করব না। 5 নাম্বার পয়েন্ট যেটা আছে 5 নাম্বার পয়েন্টটা লাস্টেই রাখবো। তাহলে আনসারটা ফাইনাল দেখে নেওয়া যাক। এবার আমরা এখানে ফাইনাল আউটপুটটা দেখতে পাচ্ছি যে ফাইনালি আমাদের প্রেসিটা কীরকম হয়েছে। বাঁ দিকের ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5টা পয়েন্ট আমরা লিখেছিলাম, সেই 5টা পয়েন্ট রয়েছে, এবং ডান দিকের নিচে রয়েছে আমাদের যে ফাইনাল প্রেসিটা লিখেছি সেইটা। এবার অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 আর 3 নাম্বার দুটো পয়েন্টকে আমরা সহজেই অ্যাসোসিয়েট করতে পারি, দুটোর মধ্যে মিল আছে। এবার ডান দিকে যে আনসারটা রয়েছে খুব ভালো করে খেয়াল করো, আমরা একটা সেন্টেন্সে তো লিখেছি যে এভরি ওয়ান শুড কন্ট্রিবিউট টু হিজ কান্ট্রি বাই ইনভলভিং ইন ন্যাশনাল ইন্টারেস্টস। এই যে গোটা সেন্টেন্সটা রয়েছে এটার মধ্যে কিছু মডিফিকেশন আমরা করেছি, যে দুটো পয়েন্টকে নিয়ে আমরা জোড়া দিয়েছি। তার মধ্যে প্রথম পয়েন্টটা আমরা সেম রেখেছি, দেখো এভরি ওয়ান শুড কন্ট্রিবিউট টু হিজ কান্ট্রি, এটা সেম রেখেছি। কিন্তু থার্ড যে পয়েন্টটা রয়েছে না, যে এভরি ওয়ান শুড থিঙ্ক অ্যাবাউট ন্যাশনাল অ্যাফেয়ার্স, এই জায়গাটায় কিছু মডিফিকেশনস আমি করেছি। 3টে লেয়ারের মডিফিকেশন আমি করেছি, খুব ভালো করে শোনো, এই জায়গাটায় কনসেন্ট্রেট করে একটু শুনতে হবে। প্রথমটা রয়েছে এভরি ওয়ান শুড থিঙ্ক, অ্যাকচুয়ালি যে পয়েন্টটা আছে ওখানে থিঙ্ক রয়েছে, তার জায়গায় আমি আনসারে ইনভলভ করেছি। এবার ভালো করে ভেবে দেখো, থিঙ্কটা কিন্তু ইনভলভের একেবারেই সিনোনিম নয়, কিন্তু আইডিয়াগত দিক থেকে এখানে থিঙ্কের বদলে আমরা ইনভলভ ব্যবহার করতেই পারি, তাতে মানেটা খুব বেশি চেঞ্জ হবে না। সেকেন্ড মডিফিকেশান হচ্ছে যেখানে আমরা থার্ড যে পয়েন্টটা অরিজিনালি রয়েছে দেখো ন্যাশনাল অ্যাফেয়ার্স, কিন্তু আনসারে আমরা করেছি ন্যাশনাল ইন্টারেস্ট। এবার ন্যাশনাল অ্যাফেয়ার বলতেও যা বোঝানো হয়, ন্যাশনাল ইন্টারেস্ট বলতেও তাই বোঝানো হয়, সুতরাং এটাকে সিনোনিমাস ওয়েতে আমরা ব্যবহার করেছি।
দুটো ক্ষেত্রেই দেখছো আমরা কিন্তু খুব ফ্যান্সিফুল কিছু ইউজ করিনি, খুব কঠিন কিছু ভোক্যাব অর কঠিন কোনো ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করিনি। আমরা যেটা করেছি সেটা খুব মাইনার ছোটোখাটো মডিফিকেশন অল্টারেশন করেছি, এবং তার মধ্যেই কিন্তু আমাদের নিজস্ব ভাষায় লেখা হয়ে যাচ্ছে, তার মধ্যেই কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি তৈরি করছে। এইটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক, যেটা তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে এনে নিতে হবে। এবার থার্ড লেয়ার অফ মডিফিকেশন যেটা আমি করেছি সেটা দেখো, যে এখানে আমি কিন্তু ইজিলি করতে পারতাম এভরি ওয়ান শুড কন্ট্রিবিউট টু হিজ কান্ট্রি, আনসারটা খেয়াল করতে বলছি, এভরি ওয়ান শুড কন্ট্রিবিউট টু হিজ কান্ট্রি অ্যান্ড ইনভলভ ইন ন্যাশনাল ইন্টারেস্টস, কিন্তু অ্যান্ড দিয়ে জয়েন না করে বাই দিয়ে জয়েন করেছি। এবার খুব ভালো করে ভেবে দেখো, অ্যান্ড দিয়ে জয়েন করলেও যা মিনিং হচ্ছে, বাই দিয়ে জয়েন করলেও সেম মিনিং হচ্ছে, মানের কিন্তু বিরাট কোনো পার্থক্য বা ছোটোখাটো পার্থক্যও হচ্ছে না। সেক্ষেত্রে অ্যান্ড দিয়ে জয়েন করলে ব্যাপারটা খুব জেনারেল সাধারণ হয়েছে, তো তার জায়গায় জাস্ট বাই দিয়ে জয়েন করে একটা অদ্ভুত প্রফেশনাল হাই স্ট্যান্ডার্ড টাচ কিন্তু আমি দিতে পেরেছি। তার মানে এই টাচগুলো হাই স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল লুকিং টাচগুলো দেওয়ার জন্য আমাদের কিন্তু বিরাট কিছু করতে হবে না, জাস্ট ছোটোখাটো অল্টারেশন, ছোটোখাটো মডিফিকেশন, ছোটোখাটো চিন্তাভাবনা, যে ছোটোখাটো মডিফিকেশনস বা চিন্তাভাবনাগুলো ফাইনালি এরকম হাই ডেফিনেশন বা হাই স্ট্যান্ডার্ড এই ধরনের ভাইব বা ফিলটা তৈরি করবে। এবার বাঁ দিকের 2 নম্বর পয়েন্টটা দেখো, আনগ্রেটফুল অ্যান্ড ক্যালাস ইন্ডিভিজুয়ালস আর আনওয়ান্টেড বাই নেশন অ্যান্ড লাইফ। এটাকে যখন প্রেসিতে আমরা লিখেছি তখন এই রকম হয়েছে। ডান দিকের সেকেন্ড সেন্টেন্সটা খেয়াল করো, আনগ্রেটফুল অ্যান্ড ক্যালাস কান্ট্রিমেন আর আনওয়ান্টেড। খুব ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছ যে খুব একটা বেশি চেঞ্জ করিনি, শুধু দুটো জায়গায় মাইনর চেঞ্জ করেছি। সেটার কারণটা আমি ডিটেলে বলছি। প্রথমত, বাঁদিকের 2 নম্বর পয়েন্টে শেষে যেটা ছিল আনওয়ান্টেড বাই নেশন অ্যান্ড লাইফ, এই বাই নেশন অ্যান্ড লাইফের পোর্শনটা আমরা ডান দিকের আনসারে ইউজ করিনি। এবং এটাতে তোমাদের মনে হতে পারে যে অরিজিনাল পয়েন্টের যে মানেটা দেওয়া ছিল সেই মানে বা আইডিয়াটা আনসার যখন করছি, প্রেসি যখন লিখছি, সেটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা ড্যামেজড হয়ে যাচ্ছে, কারণ আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দিচ্ছি না। আরেকবার 2 নম্বর পয়েন্টটার মানে দেখে নেওয়া হোক। আনগ্রেটফুল আর ক্যালাস ইন্ডিভিজুয়াল, আমি 2 নম্বর পয়েন্ট বলতে বাঁ দিকেরটা খেয়াল করতে বলছি। অবভিয়াসলি আনগ্রেটফুল আর ক্যালাস ইন্ডিভিজুয়ালদের কোনো ভ্যালু নেই নেশন আর লাইফের কাছে। এবার কার কাছে ভ্যালু নেই সেটা যদি উজ্জ করে দিই, তাহলে তো ইনফরমেশান বেশ কিছুটা আমরা তুলে দিচ্ছি, তাহলে তো কিছু ক্ষতি হতে পারে, তাই তো? না, নিশ্চিন্তে থাকো, কোনো ক্ষতি হবে না। তার কারণ এই ক্ষতিপূরণ আমরা অন্যভাবে স্মার্ট ওয়েতে করে নিয়েছি। সেই কারণের জন্যই আনসারে আমরা ইন্ডিভিজুয়ালসের জায়গায় কান্ট্রিমেন ইউজ করেছি। এবার মানেটা একটু দেখে নেওয়া যাক। আনগ্রেটফুল আর ক্যালাস কান্ট্রিমেন, তাদের কোনো ভ্যালু নেই। কান্ট্রিমেনদের ভ্যালু কাদের কাছে থাকবে? নিশ্চয়ই সেই কান্ট্রি বা নেশনের কাছেই থাকবে। সুতরাং আমরা নেশন কথাটা উল্লেখ না করেও নেশনের ব্যাপারটাকে এইভাবে স্মার্টলি বুঝিয়ে দিলাম। তাতে কি হলো, কয়েকটা ওয়ার্ড সেভড হলো, কিন্তু মানেটা অক্ষত থাকলো, মানেটা কোনোভাবে চেঞ্জ অর ড্যামেজড হলো না। 4 নাম্বার পয়েন্টকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছি মেন আনসারে সেটা একটু বুঝে নিই। এটার মধ্যেও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, ভালো করে বুঝে নাও। ফার্স্ট কমিউনিকেশন ড্যাশ এভরি কান্ট্রি ইজ আওয়ার নেবার, নো কান্ট্রি ক্যান বি ইগনোরড, এটা ছিল আমাদের অরিজিনাল 4 নাম্বার পয়েন্ট। এখান থেকে আনসার আমরা করেছি ইন দিস গ্লোবালাইজড ওয়ার্ল্ড অফ ফাস্ট কমিউনিকেশনস নো কান্ট্রি ক্যান বি ইগনোরড। দেখো আনসারে যে গ্লোবালাইজড ওয়ার্ল্ড পোর্শনটা ইউজ করেছি সেটাই কিন্তু এভরি কান্ট্রি ইজ আওয়ার নেইবার আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। গ্লোবালাইজেশনের মানেটা কি? প্রত্যেকটা কান্ট্রি একে অপরের নেইবার, কারণ ডিস্টেন্স কমে গেছে ফাস্টার কমিউনিকেশনের জন্য। তার মানে গ্লোবালাইজড ওয়ার্ল্ড এই জিনিসটার মাধ্যমে, এই দুটো ওয়ার্ডের মাধ্যমে এভরি কান্ট্রি ইজ আওয়ার নেইবার জিনিসটাকে খুব সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। এইভাবে আমরা খুব স্মার্ট ওয়েতে ভ্যারাইটি ক্রিয়েট করলাম, করে নিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম জাস্ট। তাহলে হচ্ছে ইন দিস গ্লোবালাইজড ওয়ার্ল্ড অফ ফাস্ট কমিউনিকেশনস, তারপরে বাকি পোর্শনটা সেম রেখে দিয়েছি, নো কান্ট্রি ক্যান বি ইগনোরড। কারণ অরিজিনাল প্যাসেজ থেকে যদি একটা ছোট্ট পোর্শন, 3-4টে ওয়ার্ডের একটা ছোট্ট পোর্শনকে যদি আমরা প্রেসিতে হুবহু তুলে দিই, তাতে খুব একটা কোনো ক্ষতি হয় না, কোনো অসুবিধে নেই। সুতরাং নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় এই ব্যাপারটা আমরা করতে পারি। লেটস মুভ অন টু দ্য লাস্ট সেন্টেন্স।
আমাদের প্রেসির ফাইনাল অর কনক্লুডিং সেন্টেন্সটা বোঝবার জন্য আমরা আরেকবার আমাদের লাস্ট পয়েন্ট বা 5 নাম্বার পয়েন্টটাকে দেখে নেব। 5 নাম্বার পয়েন্ট রয়েছে এভরি ওয়ান ইজ রেসপন্সিবল ফর চুজিং এলিজিবল পাবলিক রিপ্রেজেন্টেটিভ। কেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ডটা বা ফ্রেজটা ইউজ করেছিলাম সেটা অলরেডি আলোচনা করেছি, এটা নিয়ে কোনো সন্দেহ থাকবার আর কোনো কারণ নেই। এবার এটা থেকে আমরা যে আনসারটা করেছি প্রেসিতে যেটা লিখেছি সেটা খুব একটা চেঞ্জ নয়, সেটা হলো ইন এভরি কান্ট্রি ইচ কান্ট্রিম্যান ইজ রেসপন্সিবল ফর চুজিং এলিজিবল পাবলিক রিপ্রেজেন্টেটিভস। এবার আমাদের প্রেসির ফাইনাল স্টেটমেন্টটা বোঝবার জন্য আমাদের লাস্ট পয়েন্ট বা 5 নম্বর পয়েন্টের দিকে আরেকবার একটু নজর দিয়ে নিই। 5 নম্বর পয়েন্টটা ছিল এভরি ওয়ান ইজ রেসপন্সিবল ফর চুজিং এলিজিবল পাবলিক রিপ্রেজেন্টেটিভস। যখন এই পয়েন্টটার উপর বেস করে আমরা লাস্ট লাইনটা লিখলাম তখন সেক্ষেত্রে খুব বেশি চেঞ্জ করিনি। ইন এভরি কান্ট্রি ইচ কান্ট্রিম্যান ইজ রেসপন্সিবল ফর চুজিং এলিজিবল পাবলিক রিপ্রেজেন্টেটিভস। তবে ইন এভরি কান্ট্রি এই 3টে ওয়ার্ড কিন্তু এক্সট্রা অ্যাড করেছি, ভালো করে খেয়াল করে দেখো। তার কারণ একটাই, আগের যে সেন্টেন্সটা সেখানে বলা হয়েছে গ্লোবালাইজড ওয়ার্ল্ড, সেখানে ফাস্ট কমিউনিকেশন, সেখানে কোনো কান্ট্রিকে ইগনোর করা যাবে না। তারপরে যদি হঠাৎ করে পরের সেন্টেন্সে কোনোখানে কিছু না যদি বলে দিই যে প্রত্যেকটা কান্ট্রিম্যানেরই উচিত যোগ্য এলিজেবল পাবলিক রিপ্রেজেন্টেটিভদেরকে চুজ করা, হঠাৎ করে ট্রানজিশন বলতে একটা সেন্টেন্স থেকে পরের সেন্টেন্সে যাওয়া, এটাকে আমি ট্রানজিশন বলছি। এই ট্রানজিশনটা খুব অদ্ভুত হয়ে যাবে। যাতে ব্যাপারটা অদ্ভুত না লাগে, ব্যাপারটা যাতে স্মুথ হয়, নর্মাল হয়, অনেক বেশি মসৃণ লাগে, তার জন্য সমস্ত কান্ট্রি থেকে প্রত্যেকটা কান্ট্রিতে এটা হওয়া উচিত, এইভাবে আমি চেঞ্জ করেছি। সুতরাং এই ট্রানজিশনটাকে রাফের জায়গায় স্মুথ করবার জন্য 3টে এক্সট্রা ওয়ার্ড ইন এভরি কান্ট্রি আমি খরচা করেছি। আর বাকি যে চেঞ্জ করেছি সেটা হচ্ছে এভরি ওয়ানের জায়গায় ইচ কান্ট্রিম্যান করেছি, এটা বেটার লাগছে এভরি ওয়ানের থেকে। এভরি ওয়ানটা তো অলরেডি আগে ইউজ করেছি, তার জায়গায় এইচ কান্ট্রি ম্যান ইউজ করে দিয়েছি। তো এই হলো আমাদের ফাইনাল প্রেসের প্রোডাক্ট বা আউটপুট। তাহলে চলো এবার একটু ওয়ার্ড কাউন্ট নিয়ে কথা বলে দেখি। অরিজিনাল প্যাসেজটাই ছিল 107টা ওয়ার্ড, গুনে দেখতে পারো। তার থেকে 1/3 করলে দাঁড়ায় 35 বা 36, 35 ধরে নিচ্ছি। এবার সেটা +-8 করব, তাহলে 27 থেকে 43 এর মধ্যে আমার প্যাসেজটা হওয়া উচিত। প্রেসের প্যাসেজটা আমাদের হয়েছে এক্স্যাক্টলি 41টা ওয়ার্ড, গুনে দেখতে পারো। একদম ঠিকঠাক জোনে রয়েছে, কোনো অসুবিধে নেই। তার মানে আমাদের প্রেসের ওয়ার্ড লিমিটও আমরা প্রপারলি মেনটেন করতে পেরেছি। তাহলে এইভাবে আমরা কিছু স্মার্ট ওয়ার্কের মাধ্যমে এবং কিছু ছোটোখাটো অল্টারেশনসের মাধ্যমে, ছোটোখাটো মডিফিকেশনসের মাধ্যমে একটা হাই স্ট্যান্ডার্ড প্রেসি লিখে ফেললাম। তাতে আমরা ডিফিকাল্ট ভোকাবুলারি ইউজ করলাম না এবং বিরাট কিছু মডিফিকেশনসও করিনি, জাস্ট কিছু স্মার্ট ওয়ার্ক করেছি। কমেন্টসে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ তোমাদের চেনা অচেনা সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার পরের সমস্ত আপকামিং ভিডিও আপডেটসগুলো যদি পেতে চাও তাহলে নোটিফিকেশন বেলটা অন করে দিতে হবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে। আগামী কালই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, যেখানে আমি তোমাদের করা আনসারসগুলোকে ইভ্যালুয়েট করব, কত মার্কস পাবে সেটা ডিটেইলে আমি ডিসকাস করে দেব। আগামীকালে দেখা হচ্ছে তাহলে, ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং।